আজকে প্রথম ঘটনা শুরু করছি একটা ইমেল দিয়ে এবং আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদী রহমান, ঢাকার গোপীবাগে থাকি। চাকরির ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা বলা সম্ভব নয়। তাই আমার ঘটনাটি যদি ভূত এফএমে প্রচারযোগ্য হয় তাহলে আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। ছোটবেলা থেকেই আমার প্যারানর্মাল ঘটনার প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা আছে। এসব ঘটনা শুনতে, এগুলো নিয়ে জানতে আমার খুবই ভালো লাগে। ভূত এফএম শো আমি কখনোই মিস করি না, যদিও সময়ের কারণে লাইভ শোনা হয় না, তবে সবসময় আমি ভূত এফএম এর সাথেই আছি। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, কিন্তু সময়ের অভাবে পাঠানো হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে চাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরও প্রায় ৭৫ জন ট্যুরিস্ট ৩ দিন একা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম, তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর, তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত এফএমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম। সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার জন্য না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ৮০-৯০ দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময়ে বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময়
সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরও কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এই কথায় রাজি হলো না। বাউলি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর ৩-৪ বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে, এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময়ে বাঘের কবলে পড়তে হবে। দীপালি এ কথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করল যেন তাঁরা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়। কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয়, বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও খোলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখল চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচখচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হ্যারিকেনের আলোতে দেখল কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠল। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিশতি পরিবেশ। এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের ওপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি তবে অযথা এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবল এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনল যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি সেই যে
যেই আবার গ্রামের পথে মুখ করল, সাথে সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পিছনে ঘুরে দেখল যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে কে ওখানে? মদন। দীপালি দু একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরও ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি, আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখল তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখল তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সেই অন্ধকার একটা মানুষের মতো অবয়ব, কালো জমাট বাঁধা অন্ধকারের মতো থেকে মদনের বীভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মণি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি, আমাকে নিয়ে যা, দীপালি, আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বোনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের গভীরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচণ্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার 2 দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিস ফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে, মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। লিখছেন। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম নিলয় চক্রবর্তী। আমি খুলনা জেলার দৌলতপুর থাকি। ভূত এফএমে পাঠানো এটি আমার প্রথম ঘটনা। যা হোক, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ,
ইত্যাদি। এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা, তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলছি। আমার মায়ের যখন ১২ বছর বয়স, তখন খুলনার এক নামকরা মন্দিরের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবারও তিনি নামটা দিয়েছেন এবং তারপরে তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি ভূত, পেতনি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর। আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে কি টেবিলের ওপর কাঠের থালার ওপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারী তেমন কিছু বলতে চাইলেন না। পরে আমার মায়ের অনেক চোরাচুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন ২০-২২ বছর, এত কম বয়স থেকে ভূত, পেতনি ও তন্ত্রমন্ত্র, জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে এসব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে, শক্ত জিনিসটি কি ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেন। টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে যে নিজে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক ১২টা থেকে ১টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়ামূর্তি বলে মনে হলো। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? আর এভাবে কাঁদছো কেন? তখন ওই ছায়ামূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছো, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে, সেই শ্মশানে যে ঘটনা সেটি তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত চায়। পূজারী ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু
তিনি আরেকটা প্রশ্নও করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো? তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে ২০ বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পাড়ে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকতো। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত। মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসতো। তার পরিবার কোনো অবস্থাতেই এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটি রাগে দুঃখে তার গ্রাম ছেড়ে ৪-৫টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা লাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারী মনে মনে ভাবল যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়ামূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করলো তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দেবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হলো এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করলো। তারপর থেকে এই হাড়টি অনেক যত্ন সহকারে, মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারী সেটাতে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সব কিছু হলো। এবং সে যেটা করলো সেই হাড়টি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত পেতনি ও কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এইটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন। এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা এবং এটি একটি সত্যি ঘটনা। আমি আপনার ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা আমি আপনাদেরকে তিনি বলেছেন যে শোনাবেন নিশ্চয়ই কোনো একদিন, এবং ভালো লাগলে তিনি এটা পড়ে শোনাতে বলেছেন। এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং তিনি কোনো তার নাম লেখেননি বা তার নাম লিখেছেন নিলয় চক্রবর্তী। হ্যাঁ, তো তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবং এই ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আমি